বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের পর কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে নতুন দ্বার খুলেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সিলেট বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে প্রথম কার্গো ফ্লাইটের উদ্বোধনী আয়োজনে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের দায় নেবে না অন্তর্বর্তী সরকার। গুটি কয়েক লোকের মুনাফার জন্য কোটি কোটি মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে বলেন শেখ বশিরউদ্দিন। সিলেট থেকে এই কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার জন্য মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজল আনসারীর প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। অত্যন্ত আনন্দ ও গর্ব কৃতজ্ঞতার সঙ্গে এই মঞ্চে উপস্থিত হয়েছি। একটি ঐতিহাসিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপের উদ্দেশ্যে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন নিঃসন্দেহে আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আই এম ভেরি হ্যাপি টু সে as I was flying to Sylhet, আমি একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি 37% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় 13% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে। চলমান সংস্কারে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিজেপির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি জানান, ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই, তবে সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণ কোনো ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শফিকুল হকের প্রতিবেদন। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট বিএনপি আবারও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে। এর অংশ হিসেবে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বসে লিয়াজো কমিটির বৈঠক। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানান, দ্বিমত থাকতেই পারে, তবে ঐক্যমত্য না হলে সংস্কার সম্ভব নয়। আর সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক, এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা, কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমত শেষে একটি সনদ তৈরি করে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার। দেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে সেটি জাতিকে আশ্বস্ত করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা। এবং গণতন্ত্র ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য ৪ মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কার্যতালিকায় থাকার পরও বেঞ্চ পুনর্গঠন না হয় রোববার ২১ আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ্ট আপিল শুনানি পিছিয়ে যায়। গত ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেয় হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, বিচারিক আদালতে দেয়া রায় ছিল অবৈধ। এই রায়ের বিরুদ্ধেই লিপ্ট আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।
এদিকে বিপুল পরিমাণ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া ও এই ঘটনায় দায়ী এজেন্সির মালিকদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে 27 আগস্টের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। শুনানির পরবর্তী দিন 18 মে নির্ধারণ করেছে আপিল বিভাগ। পুরো জাজমেন্টটাকে আমরা একেবারে যে অল্টার বা চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি বা রিভিউ চাচ্ছি তা না, আমাদের তরফ থেকেও একটা প্রপোজাল থাকবে যাতে এই রাষ্ট্রের 3টা বিভাগের মধ্যে কোনো রকম অসন্তুষ্টি না হয়, আবার কোনো সমন্বয়হীনতা না হয়, ডিসরেসপেক্টফুল কিছু না হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায় দেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই রায়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করা হয়েছে বলে দাবি এই সংগঠনের। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। সে যত গুম খুন সব যা কিছু হয়েছে সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। এই দাবিতে 29 এপ্রিল সারা দেশের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি। সৈকত সাদিক, 71, ঢাকা। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোন আলাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনকে খালাস দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। রায়ের পর আমির খসরু বলেন, গত 15-16 বছর ধরে বিচারের নামে প্রহসন চলছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমে দলটির সামনে বড় বাধা ছিল বিএনপি। গেল 15 বছরে বিএনপির 60 লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হয়। ফলে স্বৈরাচার আমলে বিএনপি নেতাকর্মীদের জীবন কাটে পালিয়ে কিংবা জেল খেটে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে একই রকম বিতর্কিত মামলার আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকেও। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরুর কথিত এক ফোন আলাপের জেরে 18 সালের 5 আগস্ট শাহবাগ থানায় মামলাটি করে ডিবি পুলিশ। দীর্ঘ 7 বছর ধরে এই মামলায় হেনস্থার শিকার হয়েছেন বলে আদালতকে জানান আমির খসরুর আইনজীবী। শুনানি শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনকে খালাস দেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। একটা বক্তব্য সরকার তৈরি করে মামলা করেছিল যে উনি বলেছেন যে কুমিল্লা থেকে সমস্ত লোকজন ঢাকায় চলে আসো। এরপরে ওনার বিরুদ্ধে একই বিষয়ে 2টি মামলা হয়, একটা চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে এবং একটি ঢাকায় এই বিশেষ ট্রাইব্যুনালে। একটা ভেগ মামলা নিয়ে আজকে 7টি বছর নাকি আদালতে হাজিরা দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই শেখ হাসিনার আমলে, আওয়ামী ফ্যাসিস্টের আমলে এইভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 15-16 বছর ধরে দেশে বিচারের নামে প্রহসন চলছে। লক্ষ লক্ষ মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। সে সময় কত মানুষ যে কারাগারে আর পুলিশ হেফাজতে মারা গেছে তার হিসেব নেই। রাষ্ট্র ভুক্তভোগী এই মানুষদের ক্ষতিপূরণ দেবে কিনা সেই প্রশ্ন তুলেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির 60 লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা ছাড়তে হয়েছে, এই লোকগুলোর কী হবে? এই লোকগুলোর কম্পেনসেশন কে দেবে? রাষ্ট্রকে এগুলোর কম্পেনসেশন দেবে? বিএনপি প্রথম বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের দাবি করেছিল। কেউ না করলেও বিএনপি ক্ষমতায় গেলে এটি বাস্তবায়ন করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মাইনুল মারুফ, 71, ঢাকা।
আলাপ আলোচনার মাধ্যমেই পাক ভারত উত্তেজনা মীমাংসা দেখতে আগ্রহী বাংলাদেশ। দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা জানান। তবে ভারতে অবৈধ বাংলাদেশি পরিচয়ে 1024 জনকে গ্রেফতার ও 2 আল কায়দা জঙ্গি আটকের দাবি সম্পর্কে বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি দিল্লি। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক হলে প্রমাণ সাপেক্ষে তাদের ফেরত নেবে বাংলাদেশ। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে ত্রাণ পাঠাতে করিডোর খোলার বিষয়ে শর্ত সাপেক্ষে একমত ঢাকা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাক ভারত সম্পর্কে আবারও তৈরি হয়েছে উত্তেজনা। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। উত্তেজনার এই ঢেউ প্রতিবেশী বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা আছে। তাই এ নিয়েই প্রশ্ন আসে পররাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে। আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। তবে তিনি জানান, দুই দেশের সংঘাত সমঝোতায় আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নয় বাংলাদেশ। আমরা চাইব যে তারা নিজেরাই সমস্যা করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। শনিবার ভারতের গণমাধ্যম জানায়, ভারতের আহমেদাবাদ ও সুরাট থেকে এক রাতেই 1024 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। যদিও উপদেষ্টা বলেন, এই বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি দিল্লি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে একটু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে, বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে দুজনকে আল কায়দা স্লিপার সেলের সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে আরেক ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। যদি সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে। মিয়ানমারের আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক না হলেও দেশের স্বার্থেই নানা মাধ্যমে কিছু যোগাযোগ করতে হচ্ছে বলে জানান তিনি। আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। আর রাখাইন রাজ্যে জাতিসংঘের চাওয়া অনুযায়ী শর্ত সাপেক্ষে ত্রাণ পরিবহনের করিডোর দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। ভারত ভ্রমণে বাংলাদেশ কোনো নিরাপত্তা নির্দেশনা না দিলেও আপাতত দেশটিতে ভ্রমণে নিরুৎসাহিত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সাথে ভারতীয় সীমান্তে বাড়তি কোনো নিরাপত্তার উদ্যোগ এখনো নেওয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। নাদিয়া শারমিন, 71, ঢাকা। গরমের মৌসুমে লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলে জানান তিনি। দেশের 2 বিভাগ হঠাৎ করে বিদ্যুৎহীন হয়ে পড়া এবং মেট্রো রেল চলাচল 1 ঘন্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। শারমিন নীরার প্রতিবেদন। শনিবার বিকেল 5:45 একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে বরিশাল বিভাগের সব জেলা ও খুলনা বিভাগের কিছু অংশ। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এসব অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। কারিগরি ত্রুটি সমাধান করে 40 মিনিট পর ধীরে ধীরে ফিরতে থাকে বিদ্যুৎ। শনিবার মধ্যরাতের আগেই প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে 2টা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উপদেষ্টা জানান, এই দুর্ঘটনার কারণ খুঁজতে বুয়েটের উপাচার্যকে আহ্বায়ক করে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর পেছনে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের দায় থাকলে সেটিও খুঁজে দেখা হবে। কমিটি প্রয়োজনে 1 বা একাধিক সদস্যকে কয়েক করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন থাকবে। গরমের এই সময়ে দেশে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াটের বেশি, কিন্তু আর্থিক সংকটের কারণে 16,500 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। তাই গরমে লোডশেডিং থেকে রেহাই মিলছে না। বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো
অনেক বেশি বেড়ে না যায়। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সভায় তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সংকট নিয়ে কথা বলেন উপদেষ্টা। দেশের উৎপাদন, গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। তারপরে আমাদের 2টা FSRU আছে, সেখানে আমরা মাত্র 115টা কার্গো আনতে পারি। তা আমরা এগুলো চেষ্টা করতেছি। বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সন্ধ্যায় 1.5 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কারণ খুঁজতে ডক্টর শামসুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা। বাবার কবরের পাশে শায়িত হয়েছে পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া। সন্ধ্যায় ঢাকা থেকে তার মৃতদেহ আনা হয় পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়ায়। তার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরে আত্মহত্যা করে লামিয়া। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। আহাজারি থামছে না বৃদ্ধা রাবেয়া বেগমের। জুলাই অভ্যুত্থানে ছেলে জসিম হাওলাদারকে হারিয়েছিলেন। এবার আহাজারিতে যুক্ত হয়েছে কলেজ পড়ুয়া নাতনি লামিয়ার আত্মহননের আর্তনাদ। দাদা সোবহান হাওলাদারও ভেঙে পড়েছেন শোকে। ছেলের কবরের পাশেই আমার নাতির কবরস্থান, আমি সঠিক বিচার আল্লাহ কাছে থেকে আপনি বিচার করবেন। সামাজিক ও মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন লামিয়া, ধারণা স্বজনদের। প্রতিবেশীরাও লামিয়ার ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। এই যে সামাল না হইয়া এই বিষয়টা যেন হয়, এই জন্য আমরা দুঃখিত। এই বিষয়টা যেন তাড়াতাড়ি হয়। ঢাকায় তো মানুষে এটা ওটা কইছে, ধরেন ওই লজ্জার কারণে ও নিজে মরার করছে। আল্লাহ নিয়েছে নিয়ে দুঃখ না, কিন্তু আরও জনের সাজা দিয়ে নিতে হয়। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে দাদাবাড়ি থেকে নানা বাড়ি যাবার পথে ধর্ষণের শিকার হন লামিয়া। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা হলে গ্রেপ্তারকৃত উভয়ে জেল হাজতে রয়েছে। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। হাসান আহমেদ, 71। জাতীয় ঐকমত্য কমিশনের 138টি প্রস্তাবের সাথে একমত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবও দিয়েছে দলটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। চলমান সংস্কার নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য গড়তে ধারাবাহিক সংলাপ করে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর গত 20 মার্চ থেকে চলছে সংলাপ। দেশের নিবন্ধিত 39টি দলের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের সাথেই এরই মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সুপারিশগুলো আছে সেগুলো আপনাদের সামনে। রোববার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের নানা ক্ষেত্রে পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। বিচার বিভাগকে আলাদা করা, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো পরিবর্তন করে জবাবদিহিতার ব্যবস্থা করা, সংবিধানের 70 অনুচ্ছেদ বাদ দেয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ, উচ্চকক্ষের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সংসদে নারী আসন নিয়ে আলাদা সুপারিশ দিয়েছে দলটি। সব মিলে কমিশনের 138টি প্রস্তাবের সাথে একমত গণসংহতি আন্দোলন। ক্ষমতা যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না, সেইটাকে আমরা জোর দিয়েছি। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের
অনুগত হয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে 70 অনুচ্ছেদ বাতিল চাই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে, আর যেসব বিষয়ে দ্বিমত থাকবে সে বিষয়ে জনগণের রায় নেয়ার পক্ষে গণসংহতি আন্দোলন। যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্য হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। এদিকে দুপুরে কমিশনের সাথে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল। আজকে আমরা যেটুকু কাজ করতে পারছি, যেটুকু ঐক্যমত্য তৈরি করতে পারছি, সেটিতে হবেই আগামী প্রজন্ম এই বিষয়ে এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করবার ক্ষেত্রে তারা ইনপুট নিতে চাইলে এই দলিল থেকে তারা সেটি পাবে। এটি একটি গবেষণার জায়গা তৈরি হয়েছে বলে আমি মনে করি। দলটির সাধারণ সম্পাদক মনে করেন, রাষ্ট্র পুনর্নির্মাণে কমিশনের জাতীয় সনদ একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। পেহেলগামে সন্ত্রাসীদের কাপুরুষতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, হামলাকারীরা কাশ্মীরের ধ্বংস চায়। এই কঠিন সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তার মাসিক মন কি বাত রেডিও অনুষ্ঠানে বলেন, প্রতিটি ভারতীয় রক্ত টকবক করছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় যারা আপনজনকে হারিয়েছেন, প্রতিটি ভারতীয় তাদের ব্যথা অনুভব করতে পারছেন। মোদী আরও বলেন, গোটা বিশ্ব ভারতের সাথে আছে। তিনি শোকাহত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, তারা বিচার পাবে। এই হামলার পেছনে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে। মোদী বলেন, 140 কোটি ভারতীয়র ঐক্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভিত্তি করেই ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে তাদের কেউই থামাতে পারবে না। পুরো পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেন খাজা আসিফ। তিনি যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন। খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যে কোনো সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে। তিনি বলেন, এই বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে। তারা পেহেলগামের এই ঘটনায় তদন্ত শুরু করতে পারে। ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়িয়ে তোলার পথ বেছে নেন তাহলে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না। কোন রকম পূর্ব সংকেত ছাড়াই সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দিয়েছে ভারত। ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ইসলামাবাদ যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। পানি নিয়ে দ্বন্দ্বের মধ্যেও টানা তৃতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরবাদে প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এর আগে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শাহবাজ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পর এবার কাশ্মীরের হামলা স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও। পাকিস্তান অফিশিয়ালি ডিমান্ডস আর ট্রান্সপারেন্ট। কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্ত হলে সত্য উদ্ঘাটনে পাকিস্তান যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে শিশুসুলভ ও অবৈধ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী সর্দার আয়াশ আহমেদ খান লেঘারি। নদীর প্রতিটি ফোঁটার পানির ওপর পাকিস্তানের অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। এদিকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এ গোলাগুলি হয়।
এদিকে পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে আরও একজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এই নিয়ে 48 ঘন্টায় 6 জনের বাড়ি মাটিতে মিশিয়ে দেয়া হলো। এছাড়া সন্দেহভাজনের খোঁজে শনিবার শ্রীনগরে 60টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। সৃষ্টি ঘটক, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।